আজকে আমরা আলোচনা করব আরও কিছু কঠিন ট্যাগ কোশ্চেন যেগুলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় খুব বেশিবার এসেছে। সেই বোর্ড কোশ্চেনগুলো থেকে বাছাইকৃত কিছু জটিল ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে এর আলোচনা। কিছু ট্যাগ কোশ্চেন আছে যেগুলো খুব কনফিউজিং, দেখে মনে হয় যা এগুলো খুব সহজে পারা যাবে, বাট উত্তরগুলো একটু ভিন্ন রকম হয়। অ্যান্সারগুলো লিখতে গেলে আমাদের একটু অনেক কষ্ট হয়ে যায়, তো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, হোয়াট উইল বি দ্য অ্যান্সার। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলোর ভিতরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্য বাস স্টপস ওভার দেয়ার। যদি এরকমটা থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার লিখব, হোয়াট উইল বি দ্য অ্যান্সার। তাহলে আমরা দেখতেছি যে দ্য বাস স্টপস ওভার দেয়ার। তো সঙ্গত কারণেই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে খেয়াল করব যে স্টেটমেন্টটা দেওয়া আছে তার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা শেষে নিয়ে যাব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড এবং ডাজ এই তিনটি অক্সিলারি ভার্বের সাহায্য নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টপস এই শব্দটার সাথে একটা অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে লেখা আছে। তো এখানে দেওয়া আছে স্টপ অ্যাপোস্ট্রফি এস। এটার অর্থ হলো, এই অ্যাপোস্ট্রফি এস অর্থ হলো ইজ। এখন ইজটাকে সংক্ষিপ্ত করে অ্যাপোস্ট্রফি এস দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন এরকম অনেক জায়গায় থাকতে পারে, তাহলে যদি এইটা অ্যাপোস্ট্রফি এস মানে আমরা ইজ ধরি তাহলে উত্তরটা আসবে ইজ। এখন দেখবো যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভে, তাহলে ট্যাগ করতে হবে নেগেটিভ, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে ইজেন্ট। এবার দেখবো যে সাবজেক্টটা কি আছে। তো সাবজেক্ট হচ্ছে দ্য বাস স্টপস ওভার দেয়ার। দ্য বাস স্টপ হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, যেটার পরিবর্তে আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। তাহলে অ্যান্সার হচ্ছে ইজেন্ট ইট। আমরা চলে যাব পরের কনফিউজিং ট্যাগ কোশ্চেনটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে রয়েছে ইউ ওন্ট টেল এনিওয়ান। এখানেও ইউ ওন্ট টেল এনিওয়ান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এখানে সাবজেক্ট হচ্ছে ওন্ট, ইউ সাবজেক্ট হচ্ছে ইউ। আমাদের এখানে একটা ভার্ব রয়েছে ওন্ট মিন্স উইল প্লাস নট, দ্যাট ইজ ওন্ট। তো আমাদের এখানে অক্সিলারি ভার্বটা নট যুক্ত করে ওন্ট লেখা হয়েছে বা ওন্ট অবস্থায় রয়েছে। এখন ট্যাগ কোশ্চেন করার সময় যেহেতু আমার অক্সিলারি ভার্বটাকে পাশে নিয়ে যেতে হবে, শেষে নিয়ে যাব, সেক্ষেত্রে আমরা দেখব যে অক্সিলারি ভার্বটা মূল অক্সিলারি ভার্ব ছিল উইল, তার সঙ্গে নট যোগ করা ছিল। যেহেতু স্টেটমেন্টের মধ্যে নট যোগ করা রয়েছে, অর্থাৎ স্টেটমেন্টটি নেগেটিভ ছিল, তাই ট্যাগ করতে হবে পজিটিভ। অর্থাৎ অক্সিলারি ভার্ব উইলটাকে যদি আমরা নিয়ে গেলাম শেষে উইল, যেহেতু স্টেটমেন্টে নেগেটিভ রয়েছে তাহলে ট্যাগ করছে না। ট্যাগ করার সময় আমাদের আর নেগেটিভ করার দরকার নেই, ট্যাগটি আমরা নেগেটিভ করবো না, ট্যাগটি করবো পজিটিভ। তো সেক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা জানি যদি সাবজেক্ট ইউ থাকে তাহলে পরবর্তীতে ইউই বসাতে হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে উইল ইউ। এখন দেখবো 3 নম্বর কনফিউজিং ট্যাগ কোশ্চেনটা কি আছে। আমরা দেখতেছি যে হু কেয়ার্স। এখন এরকম কিছু ট্যাগ কোশ্চেন প্রায়ই আমাদের পাঠ্যসূচিতে, আমাদের সিলেবাসে আমরা বিভিন্ন কোশ্চেনে দেখতে পাই যে এরকম ট্যাগ কোশ্চেন পড়েছে। কিন্তু এই যে হু কেয়ার্স এই বাক্যটি আসলে ট্যাগ কোশ্চেন করার মতো কোনো বাক্য না, তবুও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে স্টুডেন্টদেরকে কনফিউশনে ফেলানোর জন্য এটা দেওয়া হয়ে থাকে। আসলে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তো তারপরে রয়েছে কেয়ারের সাথে এস যোগ করা হয়েছে হু কেয়ার্স। এখন যদি এটা নিজেই কোশ্চেনবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য থাকতো তাহলে তো আর কোশ্চেন যোগ করার দরকার হতো না, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য না। তাহলে এটা কি? তাহলে যদি আমরা ধরি এটা কোনো একটা বড় বাক্য, অর্থাৎ কোনো একটা বাক্য যেটা 2টা ক্লাস রয়েছে, একটা ক্লাস না লিখে আরেকটা ক্লাস বসানো আছে, তবুও বাক্যটির ট্যাগ কোশ্চেন করা সম্ভব নয়, কারণ এখানে হু যুক্ত ক্লজ এটা নিশ্চয়ই সাবঅর্ডিনেট ক্লজ, আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন করা যায় না বা করতে হয় না।
তো তারপরেও যদি তোমরা মনে করো না যদি এরকম থাকে তাহলে উত্তরটা কি লিখবো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে দুইটা উত্তর লেখা আছে, সেটা হচ্ছে ডোন্ট দে, এই উত্তরটা। এখন ডোন্ট দে এই উত্তরটা লজিক্যালি যদি একটু প্রুভ করতে চাই যে কেন আসলে হইতে পারে, যদিও এই বাক্যটি ট্যাগ হয় না, তারপরেও বইয়ে দেওয়া থাকলে তোমরা ডোন্ট দে লিখতে পারো। সেক্ষেত্রে হু হচ্ছে কোনো একটা কতগুলো মানুষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, হু ব্যক্তি, অনেকগুলো ব্যক্তির পরিবর্তে হুটা ধরে নিয়েছি আমরা, আর হচ্ছে কেয়ার্স, তো এটা হচ্ছে ভার্ব। তো অনেকগুলো ব্যক্তির পরিবর্তে ধরে নিয়েছে এই কারণে দে, আর ডাজ যেহেতু দের আগে যেহেতু ডাজ বসাবো না তার জন্য ডু দিয়েছি, সেজন্য অ্যান্সারটা ডোন্ট দে। আবার যদি দেখি যে না আরেকটা উত্তর লেখা যেতে পারে, যেমন যেহেতু ভার্বের সাথে এস বাই এস যোগ করা রয়েছে তাহলে এই হু হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো ব্যক্তির, সেই কারণে আমরা এখানে উত্তরটা ডাজেন্ট হিও লিখতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা ঠিক আছে, হিজ এ ডটার। এইখানে আমরা দেখতে পাচ্ছি হি অ্যাপোস্ট্রফি এস এ ডটার। এখন কথা হচ্ছে যদি কোনো শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত থাকে তাহলে বুঝে নেব সেটা হয় ইজ, না হইলে হ্যাজ। শব্দের সাথে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত থাকলে আমরা ধরে নেব যে সেই এস হচ্ছে হ্যাজ অথবা ইজ এর সংক্ষিপ্ত রূপ। এখন কথা হচ্ছে তাহলে এইখানে এই অ্যাপোস্ট্রফি এসটা কি ইজ নাকি হ্যাজ, এইটা প্রমাণ করার জন্য আমরা দেখব পরে কি আছে। যদি বলি যে যদি এটা ইজ ধরি, হি ইজ এ ডটার, হি যেহেতু পুরুষের ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে হি ইজ এ ডটার এটা হয় না, তাহলে অবশ্যই ধরতে হবে যে এটা আছে হ্যাজ, কারণ হি হ্যাজ এ ডটার, তার একটি কন্যা আছে, এটা রাইট হতে পারে। ওকে, তাহলে অ্যান্সারটা হবে হ্যাজেন্ট হি। হ্যাজেন্ট হি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। Now come to the next question. Next question, look here he comes. যদি এরকমটা থাকে যে look here he comes, তো ধরো এই বাক্যটার দুইটা অংশ, একটা হচ্ছে look here আর একটা হচ্ছে he comes। তো look here he comes এটা হতে পারে একটা বড় বাক্য যেটা দুটো ক্লজ রয়েছে, সেই দুইটা ক্লজের ভিতরে সেম দুইটা ক্লজ রয়েছে, সেই দুইটা ক্লজের মধ্যে আমরা দেখব যে কোন ক্লজটির অর্থ প্রাধান্য পেয়েছে বাক্যে। বাক্যে যে ক্লজটির অর্থ বেশি প্রাধান্য পাবে, বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেই অংশটির ট্যাগ কোশ্চেন করব। তো লুক হিয়ার এই অংশটি না হি কামস, অবশ্যই হি কামস এটাই এই অংশটিকে বেশি প্রাধান্য হয়েছে, তাহলে আমরা ট্যাগ করার সময় এই অংশটির ট্যাগ করব। তো হি কামস, তাহলে যেহেতু কাম ভার্বের মূল ভার্বের সাথে এস বাই এস দেওয়া রয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা লিখব ডাজেন্ট হি ছিল, হিটাকে নিয়ে গেলাম, আর মূল ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমরা এখানে ডাজ ব্যবহার করেছি। যেহেতু বাক্যটা পজিটিভ ছিল, স্টেটমেন্টটা পজিটিভ ছিল, তাই ডাজের সঙ্গে আমরা একটা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করেছি। রাইট অ্যান্সারটা হচ্ছে ডাজেন্ট হি। আমরা নাম্বার 6 নম্বরটা দেখি, আল্লাহ মে এক্সকিউজ এ সিনার। এরকম যদি কোনো বাক্য থাকে যে বাক্যের শুরুতে আল্লাহ, গড অথবা স্রষ্টাকে ইঙ্গিত করা হয়েছে, তাহলে আমরা বলবো, তাহলে আমরা সেই বাক্যটার ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা প্রথমে দেখতেছি এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে মে, আর সাবজেক্ট রয়েছে আল্লাহ। তাহলে মে যেহেতু অক্সিলারি ভার্ব, আমরা মেটাকে নিয়ে গেলাম শেষে। যেহেতু বাক্যটা স্টেটমেন্টটা পজিটিভ রয়েছে তাই একটা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলাম, মেইন্ট। তারপরে এই যে আল্লাহ, আল্লাহর পরিবর্তে আমরা কি লিখবো, এটা হচ্ছে কনফিউশনের জায়গা, যে যদি আল্লাহ থাকে সাবজেক্টে তাহলে আল্লাহর প্রোনাউন কি লিখবো। তো আল্লাহর প্রোনাউন আমরা লিখবো হি ইন ক্যাপিটাল লেটার। অবশ্যই হিটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখবো, হিটাকে ছোট হাতের দিয়ে লিখবো না। কারণ কি, কারণটা হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তাকে একটু বিশেষভাবে বোঝানোর জন্য আমরা হিটাকে ক্যাপিটাল লেটারে দিব। হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? নেক্সট কোয়েশ্চেন, দ্য সোনার দ্য বেটার। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আমরা জানি যে ট্যাগ কোশ্চেনে যদি প্রবাদ বাক্য থাকে তাহলে আমরা সাধারণত
ইজেন্ট ইট দিয়ে তার ট্যাগ কোশ্চেন করব। তাহলে দ্য সোনার দ্য বেটার, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, দ্যাট ইজ প্রভার্ব। যদি এরকম প্রভার্ব থাকে তাহলে সেটার জন্য আমরা ইজেন্ট ইট দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে প্রবাদ বাক্য থাকলে ম্যাক্সিমাম জায়গায় আমরা ইজেন্ট ইট ব্যবহার করব, তাহলে বাক্যটা রাইট হবে। যদি প্রবাদ বাক্যের সাথে আবার অন্য কোনো কিছু যোগ না থাকে, শুধু প্রবাদ বাক্য, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউ অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার, এরকম যদি থাকে যে ইউ অ্যান্ড হি অর্থাৎ দুটো নাউনকে যুক্ত করা হয়েছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, যদি এরকম দুটো নাউনকে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এবং অ্যান্ড নট, এই শব্দগুলো দ্বারা দুটো নাউনকে যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ট্যাগ করব। যেহেতু এখানে মূল ভার্বের দ্বিতীয় রূপ দেওয়া রয়েছে, সেই জন্য আমরা অক্সিলারি ভার্ব ডিড নিলাম। যেহেতু বাক্যটা পজিটিভ, তার জন্য এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলাম, ডিডেন্ট। এবার আমরা প্রথম সাবজেক্ট অনুসারে বাক্যটির ট্যাগ করব, ডিডেন্ট ইউ। তাহলে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার ইজ ডিডেন্ট ইউ। তাহলে আমরা দেখলাম যে দুটোই নাউনকে এরকম অ্যান্ড, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিস্ড বাই অথবা অ্যালং উইথ, টুগেদার উইথ, এই শব্দগুলো দ্বারা যোগ করা থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ট্যাগ কোশ্চেন করব। এবার দেখি আরও কিছু ট্যাগ কোশ্চেন রয়েছে। দেখি মেনি এ ম্যান উইল কাম, আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে রয়েছে মেনি এ ম্যান, ভার্ব রয়েছে উইল। যেহেতু ভার্বটা উইল রয়েছে, আমরা উইলটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে হবে ওন্ট। উইলের সঙ্গে নট যোগ করলে আমরা জানি ওন্ট লিখতে হয়, সেজন্য উইল যদি এ পাশে নিয়ে যায় তাহলে ওন্ট হইল। এখন দেখি মেনি এ ম্যানের জন্য আমরা কি লিখব? মেনি এ ম্যান যদি থাকে তাহলে তার প্রোনাউন আমরা লিখব যে দে। কারণ হচ্ছে মেনি এ ম্যান মানে অনেকের মধ্যে একজন, কিন্তু ইনওয়ার্ডলি এখানে অনেক লোককে ইঙ্গিত করা হচ্ছে, এজন্য মেনি এ ম্যানের পরিবর্তে আমরা প্রোনাউনটা দে লিখব। তাহলে মেনি এ ম্যান উইল কাম, ওন্ট দে ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে ওয়ান শুড ডু অনস ডিউটি। তাহলে ওয়ান শুড ডু অনস ডিউটি, এখন আমরা জানি যে এইখানে সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি ওয়ান, অক্সিলারি ভার্ব শুড। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি শুড, আমরা সেটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে শুড। যেহেতু স্টেটমেন্টটি পজিটিভ রয়েছে, তাই শুডের সঙ্গে একটা এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলাম, তাহলে শুডেন্ট। এখন কথা হচ্ছে যে অনের জন্য কি নিব? এখন আমরা জানি যে অন থাকলে ট্যাগ কোশ্চেনে এই পাশে অনই বসে যায়, বাট কিছু ক্ষেত্রে একটু আলাদা আছে। অন শুড ডু অনস ডিউটি, এরকম ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন লিখব হচ্ছে দে। তাহলে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার ইজ শুডেন্ট দে। পরের ট্যাগ কোশ্চেনটা আমরা একটু দেখি, খেয়াল করি যে ইফ ইউ ইনভাইটেড মি আই উড জয়েন ইউর পার্টি। এই ট্যাগ কোশ্চেনটি তোমরা সবাই জানো যে এখানে দুইটা ক্লাস রয়েছে। একটা ক্লাস হচ্ছে ইফ ইউ ইনভাইটেড মি অ্যান্ড আই উড জয়েন ইউর পার্টি। এখন আমরা জানি যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যে ট্যাগ কোশ্চেন করার সময় বাক্যটিতে দুইটি ক্লজ থাকলে সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন করতে হয় না, আমরা সাধারণত প্রিন্সিপাল যে ক্লজটি রয়েছে সেই ক্লজের ট্যাগ কোশ্চেন করে থাকি। সেক্ষেত্রে আমরা এই যে আই উড জয়েন ইউর পার্টি, এই অংশটির ট্যাগ কোশ্চেন করব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই অ্যাপোস্ট্রফি ডি, এটার অর্থ আসলে কি? তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাপোস্ট্রফি ডি হইলে এটা হতে পারে হ্যাড অথবা উড। এই অ্যাপোস্ট্রফি ডি এর মিনিংটা হইলো, অ্যাব্রিভিয়েশনটা হলো হ্যাড অথবা উড। এখন এই অ্যাপোস্ট্রফি ডি দিয়ে এখানে কি হ্যাড বোঝানো হয়েছে না উড বোঝানো হয়েছে, এটা বুঝবো কি করে? যদি এখানে হ্যাড থাকতো, এটা যদি হ্যাড বোঝাতো, তাহলে হ্যাডের এর পরের যে ভার্বটি রয়েছে জয়েন, এই ভার্বটি
তৃতীয় রূপে থাকতো যদি এটা হ্যাড হইতো। যেহেতু পরের জয়েন্ট ভার্বটি প্রথম রূপে রয়েছে সেজন্য আমরা ধরে নেব এটা হচ্ছে উড, কারণ আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উডের পরে ভার্বের প্রথম রূপ বসে। সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার উইল বি উড। wouldn't I? What is the right answer? The right answer is wouldn't I. পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেন হচ্ছে গুড মর্নিং। যদি এরকমটা থাকে যে গুড মর্নিং, তাহলে আমরা সাধারণত একটা উইশ বা সাধারণত কাউকে উইশ করার জন্য বা সম্বোধন প্রকাশ করার জন্য আমরা গুড মর্নিং বা গুড আফটারনুন এই ধরনের শব্দটা ব্যবহার করি। যদি সাধারণত তোমরা ট্যাগ কোশ্চেনে কোথাও দেখো যে গুড আফটারনুন, গুড নাইট, গুড মর্নিং এরকম, তাহলে আমরা বুঝে নেব যে এটা একটা বড় বাক্যের সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা এখানে হওয়ার কথা ছিল গুড মর্নিং মিন্স ইট ইজ গুড মর্নিং, এটা হওয়ার কথা ছিল। কিন্তু সাধারণত আমরা কনভারসেশনের সময় পুরো বাক্যটা ব্যবহার না করে আমরা সংক্ষিপ্ত আকারে এটা ব্যবহার করি। গুড মর্নিং আমরা বলি না যে ইট ইজ গুড মর্নিং। থ্যাংক ইউ, আই থ্যাংক ইউ বলি না, শুধু বলি থ্যাংক ইউ। তো সেক্ষেত্রে হবে ইট ইজ গুড মর্নিং। যদি এটাকে ধরি তাহলে ট্যাগ করতে হবে যে ইজেন্ট ইট। হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার? দ্য রাইট অ্যান্সার উইল বি ইজেন্ট ইট। নেক্সট অন, ইফ ইউ কাম আই উইল গো। একই নিয়ম আগেরটার মতো, যে ইফ যুক্ত, যে বাক্যের যে ক্লজে ইফ যুক্ত রয়েছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই উইল গো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে হবে কি ওন্ট আই ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট রয়েছে দেখছি শাট অফ। যদি ট্যাগ কোশ্চেনে তোমরা এরকম দেখতে পারো যে শাট অফ, তাহলে তোমাদের ভিতরে অনেক সময় কনফিউশন সৃষ্টি হতে পারে যে হোয়াট উইল বি দ্য অ্যান্সার। শাট আপ যদি থাকে তাহলে আমরা কি লিখব? যদি শাট আপ থাকে তাহলে লিখব ক্যান্ট ইউ। নেক্সট নাইস ডে, তাহলে আমরা ধরতে পারি যে নাইস ডে ইট ইজ ভেরি নাইস ডে। শুধু যদি বলি নাইস ডে তাহলে হওয়ার কথা ছিল আসলে ইট ইজ এ ভেরি নাইস ডে। তাহলে যদি ইট ইজ নাইস ডে বা ইট ইজ এ ভেরি নাইস ডে হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাধারণত ইজ এন্ড ইট হবে। ইজেন্ট ইট। যদি তোমরা ট্যাগ কোশ্চেনে দেখো কোনো একটা মানুষের নাম রয়েছে আর কিছুই দেয়া নেই, যেমন ধরো এখানে আমরা পাইছি মেসি, তাহলে আমরা এই মেসি শব্দটাকে যদি একটু বাক্যে রূপান্তর করে তারপরে যদি সেটা ট্যাগ কোশ্চেন করতে যায় তাহলে সেটা রাইট হবে। যেমন ধরো এখানে শুধু মেসি দেওয়া রয়েছে, শুধু কামাল দেওয়া থাকতে পারে, তাহলে আমরা ধরে নেব যে হি ইজ মেসি। যদি আমরা ধরি এটাকে হি ইজ মেসি তাহলে ট্যাগ করতে হবে ইজেন্ট হি। সোজা ব্যাপার। যদি তোমরা এরকম শুধু নাম দেখো যে আর কিছুই দেওয়া নেই, যেমন ধরো কামাল, মেসি, টেন্ডুলকার এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করবো কি ইজেন্ট হি। তাহলে এই ছিল আজকের মতো আমাদের কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলা। যদি তোমাদের এই কনফিউজিং ট্যাগ কোশ্চেনগুলা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আমরা যতদূর সম্ভব তোমাদের কমেন্টের খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। যদি তোমরা অনলাইনে ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে কল করবা।